তার ভাই কান্না করছে। কাঁদে না আমার সোনা ভাই, কাঁদে না। ওই জঙ্গলে আমার ছেলেটাকে রেখে এসেছি বানরের কাছে, এবং সে নানান রকম বিদ্যায় পারদর্শী হয়ে উঠতে থাকলো। রাজপুত্র সঙ্গে সঙ্গে তার লাঠি আর তলোয়ার দিয়ে সবাইকে কুপকাত করে দিল। এ কি রে বাবা, রে বাবা, এই এত বড় রাজমহলে আমার মা যদি বন্দি অবস্থায় থাকে, আমি জানবো কি করে যে আমার মা কোন ঘরে আছে? আমার মায়ের তো এখানেই থাকার কথা। আমার মা কোথায়? আরে, প্রহরীরা পাহারা দিচ্ছে। আমাকে খুব সন্তর্পণে যেতে হবে, যাতে কেউ না বুঝতে পারে আজকে আমি আমার মাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাব। রাজপুত্র আস্তে আস্তে কালকুঠুরির প্রত্যেকটা কক্ষ দেখতে থাকে। সমস্ত প্রহরীরাই ঘুমাচ্ছিল, কিন্তু হঠাৎ একটা আওয়াজে ঘুম ভেঙে যায় প্রহরীদের। আরে আরে, কে দেখি কালকুঠুরিতে প্রবেশ করছে। এ ধরো ধরো ধরো, ওকে ধরো। এই রে, আমাকে দেখে ফেলেছে। আমি পালাতে পারবো না। আমাকে অভিনয় করে এখান থেকে বেঁচে পালাতে হবে, নয়তো কখনোই আমি আমার মাকে খুঁজে পাবো না। কুঠুরির ভেতরে একটা কক্ষে ঘুমিয়েছিলেন রানীমা। হঠাৎ চিৎকার চেঁচামেচিতে ঘুম ভেঙে যায় তার। কুঠুরির আড়াল থেকে দেখে বাইরে দাঁড়িয়ে একটা ফুটফুটে ছেলে, যেন কোনো রাজার সন্তান, কিন্তু তার গায়ে বস্ত্র দেখে বোঝা যায় না সেটা। তার নিজের ছেলের কথা মনে পড়ে। আরে, আমার এরকম কেন লাগছে? ওকে দেখে কেন আমার মনের ভেতরটা এমন হুহু করছে? ওকে দেখে মনে হচ্ছে ও যেন আমার কাছের কেউ। এ বাবা, এবার কি হবে? প্রহরীরা ওকে ধরে ফেলেছে যে। প্রহরীরা ওকে ধরে মারতে থাকে। বল্লম, লাঠি সমস্ত কিছু দিয়েই মারতে মারতে আহত করে ফেলে। গা থেকে রক্ত পড়তে থাকে রাজপুত্রের। আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। আ আ আ রাজপুত্রকে প্রহরীরা মারতে থাকে আর মারতে মারতে আহত করে ফেলে। এদিকে রাজপুত্রের শরীর থেকে রক্ত পড়তে দেখে রানীমার ভীষণ কষ্ট হয়, কিন্তু রানীমা কিছুই বলতে পারে না। ওকে নিয়ে চলো আমাদের রাজার কাছে, রাজা মশাই ওনার বিচার করবে। রাজপুত্রকে রাজার কাছে। আরে, এই ডাকে কারে নিয়ে আইবি? ও আমাদের কালকুঠুরিতে ঢুকে পড়েছিল। দেখা তো মনে হইতাছে কোনো পাগল। ওরে মারতে মারতে রাজ্য থেকে বের কইরা দে। জি আজ্ঞা রাজা মশাই, আপনি যা বলবেন। রাজপুত্র সেনাপতিকে দেখে নেয় ভালো করে। মুখ বুজে মায়ের জন্য প্রতিটা আঘাত সে সহ্য করে। সে মনে মনে বলে, একদিন আমি ঠিক ফিরে আসব আমার মাকে সসম্মানে এখান থেকে উদ্ধার করতে। প্রহরীরা তাকে মারতে থাকে। দাঁতে দাঁত চিপে সে মার সহ্য করতে থাকে। আমার মনটা এতটা ব্যাকুল হচ্ছে কেন? ওই ছেলেটার জন্য এত আনচান করছে কেন? ওকে রক্ষা করো, রক্ষা করো ওকে। মনে হচ্ছে বেটা মরেই গেছে। না 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 না, ও মরেনি, ওকে ফেলে দিয়ে আসি। রাজ্যের বাইরে যে বনটা আছে ওখানেই ফেলে দিই, তাহলে বাঘ সিংহ এসে নিশ্চয়ই ওকে খেয়ে যাবে। রাজ্যের বাইরে একটা ঘন জঙ্গলের মধ্যে রাজপুত্রকে ফেলে দিয়ে আসা হয়। এদিকে রাজপুত্র অজ্ঞান হয়ে পড়ে থাকে সারা রাত। আরে, এখানে একজন পড়ে আছে মনে হয়। এগিয়ে এসে ভালো করে দেখে একটা ছেলে আহত অবস্থায় পড়ে আছে। এ তো অসুস্থ,
আর আহত অবস্থায় পড়ে আছে। ওকে আমার আশ্রমেই নিয়ে যাই। তুমি কোথা থেকে আসছো বাচা? তুমি কে বাচা? তোমার এরকম অবস্থা কে করলো? রাজকুমার ওনাকে সব কথা খুলে বলে। আমি কিন্তু ওই রাজাকে ছাড়বো না। আমার মাকে ওখান থেকে উদ্ধার আমাকে করতেই হবে। আমি জানি ওই রাজা প্রচণ্ড রকমের অত্যাচারী, হিংস্র একজন মানুষ। ওর পাপের ঘড়া পূর্ণ হলে ওকে প্রায়শ্চিত্ত করতেই হবে। কে ছাড়বে না। তুমি এই সুস্থ না হওয়া অবধি এখানেই থাকতে পারো বাচা। আমি একবার আমার বানর দাদার সাথে দেখা করে আসি। আমরা খুব চিন্তিত ছিলাম। তুমি এসে বেশ ভালোই হয়েছে। মায়ের দেখা কি পেলে? না, তবে অতি শীঘ্রই আমি আমার মায়ের সম্মান ফিরিয়ে দেব। তুমি এই গুরুর কাছ থেকে আরো ভালো করে অস্ত্র চালনার বিদ্যা শিখতে পারো। রাজপুত্র সবাইকে প্রণাম করে সেই গুরুর কাছে চলে আসে, আর সেই গুরুর কাছে থেকে কয়েকদিন অস্ত্র চালাবার বিদ্যা নিতে থাকে। তুমি আগের থেকে অনেক বেশি ভালো তীরন্দাজ হয়েছ। তোমার স্বপ্ন সফল হোক। তুমি আমাদের ওই অভিশপ্ত রাজার হাত থেকে বাঁচাও। এমন সময় গুরুর কাছে একটা প্রজা ছুটতে ছুটতে আসে। কি হয়েছে? তোমরা এত উদ্বিগ্ন কেন? পাহাড়ের ওপারে একটা রাজমহল আছে। সেই রাজমহলে এক জাদুকর প্রবেশ করে রাজকুমারীকে নিয়ে গেছে। রাজ্যের বড় বিপদ। আপনার এখানে এমন কি কোনো বীর আছে যে ওই রাজকুমারীকে জাদুকরের হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসতে পারে? গুরু তাকায় রাজপুত্রের দিকে। আপনি আপনি আমাদের রাজকুমারীকে উদ্ধার করুন। আমাদের রাজ্যকে উদ্ধার করুন। সত্যের পথে চলা এটা আমার কর্তব্য। অন্যায়কে দমন করা আমার কর্তব্য। তাই আমি শিক্ষা পেয়েছি। চলো। রাজকুমার গুরুদেবকে প্রণাম করে তার আশীর্বাদ নিয়ে পাহাড় ডিঙিয়ে সেই রাজপ্রাসাদের সামনে চলে আসে। আমার দাদা যে এটা করতে পারবে আমি সেটা ভাবতেই পারিনি। কেন আমার মেয়েটাকে নিয়ে গেল? এবার কি হবে গো? তুমি ওনার দাবি মেনে নাও। কোনো মতেই না। ওই জাদুকর দাদার হাতে আমি কোনো মতেই রাজ্যের ভার তুলে দিতে পারবো না। এতে আমার রাজ্য এবং প্রজার ক্ষতি। আমাকে প্রজাদের এবং রাজ্যের দায়িত্ব নিতেই হবে। তুমি একবারও আমার মেয়ের কথা ভাববে না? আমার মেয়ের জন্য আমার মনটা ব্যাকুল হয়ে আছে, কিন্তু আমি কি করতে পারি? আমার যে কিচ্ছুটি করার নেই। ঘরের ভেতরে প্রবেশ করে রাজপুত্র এতক্ষণ সব কথা দরজার আড়াল থেকেই শুনছিল। আমি কি ভেতরে আসতে পারি? কে কে তুমি? আমি রাজকন্যাকে উদ্ধার করতে এসেছি। তুমি তুমি পারবে ওই জাদুকরের সাথে লড়াই করতে? হ্যাঁ, অবশ্যই পারবো। কিন্তু আমি কিছুক্ষণ আগে শুনলাম ওই জাদুকর নাকি আপনার দাদা। হ্যাঁ, আমার দাদা হচ্ছে সেই জাদুকর যে আমার কন্যাকে হরণ করেছে। আসলে অনেক বছর আগে আমার বাবা যখন এই রাজ্যের রাজা ছিলেন, তখন আমার বাবা আমাদের মধ্যে আমাকেই রাজ্যের দায়িত্ব দেন। কিন্তু বাবা, এই রাজ্যের অধিকার পাওয়ার দায়িত্ব কিন্তু আমার। আমি তো ওই রাজ্যের রাজা হতে পারি। আমি আপনার বড় সন্তান। তুমি ছোট ভাইকে রাজ্যের দায়িত্ব দিয়ে রাজা করে আমাকে কিন্তু এই সুযোগ থেকে বঞ্চিত করছো। এটা তুমি মোটেই ঠিক করছো না বাবা। তুমি কিন্তু অন্যায় করছো। এর শাস্তি কিন্তু তোমাকে ভোগ করতেই হবে। দাদা, তুমি এভাবে বাবাকে বলতে পারো না। নিজে রাজ্যের রাজা হচ্ছ বলে মুখ দিয়ে খুব বুলি ফুটছে, তাই না? তুই তো আর বঞ্চিত হসনি। বঞ্চিত হয়েছি আমি বুঝি। আমি আসি বাবা, তবে তুমি তৈরি থেকো। এর প্রতিশোধ আমি ঠিকই নেব। এরপরে আস্তে আস্তে বেশ ভালোই চলছিল।
দাদা আমার কোনো খোঁজ খবর পায়নি। হঠাৎ 10 বছর পর দাদা ফিরে আসে। দাদা আমাদের রাজ্যের উপর হামলা করে। আমরা কোনো রকমে রাজ্যকে বাঁচিয়ে নেই, কিন্তু দাদার হাত থেকে আমার বাবা বাঁচতে পারে না, বাবা মারা যায়। তারপর আবারও দাদা অদৃশ্য হয়ে পড়ে। এখন তো দেখছি দাদা আবার ফিরে এসেছে, তবে দাদার এখন অনেক শক্তি। দাদা একজন অনেক শক্তিশালী জাদুকর। সে সত্যিকারেই অনেক কিছু করতে পারে। কোথায় থাকেন উনি? ভালোভাবে ভেবে দেখো রাজপুত্র, তোমার কিন্তু অনেক বড় বিপদ হতে পারে। আমার কথা অত ভাবতে হবে না, আমি ঠিক সফল হব। আপনি বলুন ওই জাদুকর কোথায় থাকে? দূর পাহাড়ের কোলে এক গুহা আছে, সেই গুহার ভেতরে থাকে। তবে সাবধান রাজপুত্র। রাজপুত্র ঘোড়ায় করে যেতে থাকে। 3 দিন 3 রাত একটানা ঘোড়ায় চলে যাওয়ার পর হঠাৎ সে এসে পৌঁছায় একটা গুহার কাছে। গুহার ভেতর থেকে একটা মেয়ের কান্না ভেসে আসছে। রাজপুত্র সেই কান্না অনুসরণ করে গুহার ভেতরে প্রবেশ করে। এই গুহার ভেতরেই হয়তো কোথাও আছে সেই রাজকন্যা। আমাকে সেই রাজকন্যাকে উদ্ধার করতেই হবে। অনেকক্ষণ ঘুরতে ঘুরতে সে এসে পৌঁছায় একটা কক্ষে। কক্ষের এক ধারে হাত বাঁধা অবস্থায় বসে আছে রাজকুমারী। আমাকে ছেড়ে দাও জ্যাঠামশাই, আমাকে ছেড়ে দাও, আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব। এমন সময় আড়াল থেকে রাজকুমার বলে ওঠে, রাজকুমারী, কান্না করো না, তুমি আমার সাথে এসো। কে 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 ওখানে? কে তুমি? আমি তোমাকে উদ্ধার করতে এসেছি। এই সময় গুহায় কেউ নেই, চলো আমার সাথে। না না না, তা হয় না। আমি যদি তোমার সাথে চলে যাই তাহলে ওই জাদুকর রেগে যাবে রাজকুমার, আর আবারও আমাদের রাজ্যের ওপর হামলা করবে। সেই হামলায় অনেক প্রজা মারাও পড়বে, ধন সম্পত্তির ক্ষয়ক্ষতি হবে। তাহলে উপায়? ওই জাদুকরকে আমাদের মারতে হবে, তবেই একমাত্র আমাদের রাজ্য সুরক্ষিত থাকবে, নয়তো বিপদ আরো বাড়বে। তাহলে আমি ওই জাদুকরকে হত্যা করেই তোমাকে নিয়ে যাব। সেটা সম্ভব নয়, তিনি আমার জ্যাঠামশাই। রাজ্যের ক্ষমতা থেকে বঞ্চিত হওয়ার পর প্রতিশোধের স্পৃহাতে তিনি মেতে উঠেছেন। আমি জানি রাজকুমারী, আমাকে কি করতে হবে। তুমি শুধু বলো তুমি কি জানো, কোনো উপায় আছে কিনা। জাদুকরের হাতে একটা নীল পাথরের আংটি আছে। ওই পাথরের আংটির মধ্যেই আছে ওনার সমস্ত জাদুকরী শক্তি। ওই আংটি নষ্ট করতে পারলেই তিনি সাধারণ মানুষে পরিণত হবে, আর তারপর ওনার সমস্ত শক্তি চলে যাবে। তখন আর কোনো ভয় নেই। এমন সময় কারোর পায়ে চলার শব্দ শুনে দুজনে সজাগ হয়ে যায়। ওই উনি এদিকেই আসছেন, তুমি লুকিয়ে পড়ো। আপনি এমন কেন করছেন? আমি তো আপনার পুত্রী সমান। বেশি কথা না বলে খেয়ে দে ঘুমিয়ে পড়। আমি ওই সিংহাসন চাই, না পেলে আমি কাউকে ছাড়বো না। জাদুকর পাশে খাটে শুয়ে নাক ডেকে ঘুমোতে থাকে। রাজকুমারীর হাত বাঁধা, ওই জন্যই সে কিছু করতে পারেনি। এটাই সুযোগ, এই সুযোগটা কাজে লাগিয়ে আমাকে ওনার হাত থেকে ওই নীল পাথরের আংটিটা নিয়ে নষ্ট করতে হবে। রাজকুমার এক লাফে সেখানে পৌঁছে যায় আর জাদুকরের হাত থেকে আংটিটা খুলে নেওয়ার চেষ্টা করে। এতে জাদুকরের ঘুম ভেঙে যায়। পাশে থাকা তলোয়ারটা সে উঠিয়ে ধরে, কিন্তু রাজকুমারের হাতে ততক্ষণে আংটি চলে এসেছে। এবার এই আংটিটা আমাকে ভেঙে ফেলতে হবে। রাজকুমার আংটিটা জোরে দেওয়ালে ঠুকে দেয়। সঙ্গে সঙ্গে আংটিটা কয়েকটা টুকরো হয়ে আলোর বিচ্ছুরণ ঘটিয়ে ভেঙে যায়। না 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 না, এটা তুমি কি করলে? এটা তুমি কি করলে? কি করলে তুমি?
আপনি অতিরিক্ত ক্ষমতার লোভে নিজের প্রজাদের উপর অত্যাচার করেছেন, অন্যায় করেছেন আপনি। এর শাস্তি আপনাকে আমিই দিলাম। আমি রাজকুমারীকে নিয়ে যাচ্ছি, যথাযথ সম্মানে ওনাকে ওনার বাবার হাতে তুলে দেব। রাজকুমার ঘোড়ায় করে রাজকুমারীকে নিয়ে তার রাজ্যে ফিরে আসে। চারিদিকে আনন্দের উৎসবে মেতে ওঠে সকলে। কয়েক মাস কেটে যায়। এদিকে রাজকুমারের সাথে রাজকুমারীর একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। তারা একে অপরকে পছন্দ করতে শুরু করেছে। এভাবেই একদিন বনের মধ্যে ঘুরতে ঘুরতে দুজনে দেখে একজন মহিলা বনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে আছে। মহিলাকে দেখে মনে হচ্ছে তিনি কোনো রাজ পরিবারের কর্মচারী। রাজকুমারী আর রাজকুমার দুজনে মিলে ওই মহিলাকে তাদের রাজমহলে নিয়ে আসে। কে এই মহিলা? এখানে এত ঘন জঙ্গলে কি হয়েছিল? এত আঘাত সে পেল কি করে? ওনাকে একটু বিশ্রাম নিতে দাও, পরে দেখা যাবে। এমন সময় ঘরের ভেতর খুব দৌড়াতে দৌড়াতে এক প্রহরী এসে প্রবেশ করে। রাজকুমারী, আপনি ঘরের ভেতরে যান। বাইরে শত্রুও আক্রমণ করেছে। আপনারা এক্ষুনি গোপন কক্ষে যান। আমাকে এক্ষুনি রাজার কাছে যেতে হবে। তুমি আমার সাথে চলো। আমি একজন রাজকুমার, বিপদ দেখে পালানো আমাকে শোভা পায় না। না রাজকুমারী, আমাকে এক্ষুনি যেতে হবে। এরপর কি হলো? রাজকুমার কি ফিরে আসবে? রাজকুমার কি পারবে তার মাকে উদ্ধার করতে? দেখতে থাকুন পরবর্তী পর্বে।